আচ্ছা, আজকে ছোট ছোট দুটো টপিক দেখাই দিব। আমাদের আসলে থিওরি খুব বেশি নাই, আমি চাচ্ছিলাম যে থিওরিগুলো মিটেই হয়ে যাক, যাতে ল্যাবে ফাইনালে যে থিওরিটিক্যাল কোনো কিছু না করি। আমাদের ফাইনালের সময় বেশিরভাগ জিনিস হচ্ছে নিউরাল নেটওয়ার্ক আর ডিপ লার্নিং নিয়ে কাজ করে। আর কিছু জিনিস হচ্ছে কি ইয়া থেকে আসবে, ওই আপনার যে ইয়া করতেন না, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, ওখান থেকে কিছু জিনিস আসবে, যে ডিসক্রিটেড, যে প্রপোজিশনাল লজিক, তারপরে হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন, কিছু থাকবে। আচ্ছা, ওটা আবার দেখাই স্লাইডের সুন্দর দেওয়া আছে, তো ওটা থাকবে। একটা নতুন টপিক আছে সিএসপি, কনস্ট্রেইন স্যাটিসফ্যাকশন প্রবলেম, ওটা নোট করার কি নোট দেখবেন, মানে স্লাইড আছে না, নোট নিয়ে করবেন। তারপরে হচ্ছে মেশিন লার্নিং এর যে ছাত্রদের পড়াইছে সুপারভাইজড আনসুপারভাইজড রিইনফোর্সমেন্ট পড়াইছে না, তো ওটা দেখাইছে কীভাবে কাজ করে দিল। ম্যাথ করেছে। তারপরে হচ্ছে আর হচ্ছে আপনার আর বেশ কিছু অ্যালগরিদম আছে। আচ্ছা, যে কথা সবাইকে বলছিলাম, আপনাদের জন্য আমি একটা জার্নাল ঠিক করছি। আপনারা প্রত্যেকে যা যতটুকু পেপার লিখবেন ওটা পরে হচ্ছে কি আমাকে জমা দেবেন। তো কিছুদিন একটু ঘুরতে হবে, ওই পেপারটাকে হচ্ছে কি আমি ইয়াতে জমা দেবো। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটা জার্নাল আছে, ইউটিউব পেপার, আপনি দেখাবো একটু করে, ওখানে হচ্ছে জমা দেবেন, টাকা লাগবে। আচ্ছা, তো রোবোটিক্স নিয়ে একটু কথা বলবো আজকে। রোবোটিক্সটা কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় একটা ডোমেন, যেখানে হচ্ছে কি আমরা এফিশিয়েন্ট রোবট কিভাবে তৈরি করতে পারি। বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অবভিয়াসলি রোবটের মধ্যে বেশি ইউজ হয়, বটের মধ্যে কিভাবে তো বটের মধ্যে কিভাবে, সেটা হচ্ছে কি যে আমরা মেশিনকে কাজ করতে বললাম, এখন মেশিনটা আমাদের হয়ে কাজ করতে পারে কিনা, বা আমরা যা বলতেছি সেটা বুঝতে পারতেছে কিনা, অটোমেটেড হচ্ছে কিনা। তো তার জন্য হচ্ছে কি রোবটটাকে হচ্ছে আমরা এখানে রোবট কি, robots are the artificial agents acting in real world environment. So obviously এখন কিন্তু এজেন্ট নিয়ে কিছু কথা বলা হচ্ছে। এক ধরনের এজেন্ট, যেটা হচ্ছে আপনারা রিইনফোর্সমেন্টে দেখছিলেন যে একটা এজেন্ট তৈরি হয়, মনে আছে কি? রিইনফোর্সমেন্ট লার্নিং এর আপনি পড়া থেকে তাহলে হয়তো জানবেন যে একটা এজেন্টকে রিওয়ার্ড দেওয়া হয়, রিওয়ার্ডিং এজেন্ট। তো সুপারভাইজারের মধ্যে কি থাকে, যে ডেটাগুলোকে কাজ করে সেটা হচ্ছে লেভেল ডেটা কাজ করে, লেভেল দেওয়া থাকতেছে। আর আনসুপারভাইজড হচ্ছে কি আনলেভেল ডেটা, তো যেগুলোকে আবার আমাকে লেভেলিং করে দিলে ভালো হয়। তো আনসুপারভাইজ নিয়ে কাজ করাটা একটু কঠিন আর কি, তো কারণ আপনি ক্লাসিফিকেশনটা করা কঠিন। আর বাকি থাকতেছে রিইনফোর্সমেন্ট লার্নিং, যেটার মধ্যে হচ্ছে কি আমি কাজ না করে আমার হয়ে একটা এজেন্ট কাজ করতেছে, সেই এজেন্টকে আমি রিওয়ার্ড দিচ্ছি আমার হয়ে কাজ করার জন্য, যাতে আমি সুপারভাইজটাকে আনতে পারি। যাই হোক, স্যার আরও ডিটেলসে বলছে, আমি জাস্ট সংক্ষেপে বললাম। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যদি আমি আসি, রোবট হচ্ছে কি কাইন্ড অফ একটা এজেন্ট, যে এজেন্টটা আমার যে চিন্তা ভাবনা সেটাকে রিয়েল ওয়ার্ল্ডে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে, দেখানো শো করার চেষ্টা করতেছে। অবজেক্টিভ কি দেখা যায় পেছন থেকে, দেখাতে যায়, বোঝা যায়। অবজেক্টিভ হচ্ছে কি রোবটস আর এইমড এট ম্যানিপুলেটিং দ্য অবজেক্টস বাই পারসিভিং, ক্লিকিং, মুভিং, modifying the physical properties of object, destroying it, or to have an effect, thereby freeing manpower from doing repetitive functions without getting bored, distracted or exhausted. So পুরোটার বিষয়টা হচ্ছে কি যে কোনো অবজেক্টকে ম্যানিপুলেট করতে পারে। আপনারা কত সেমিস্টার ইয়া করছেন না, যে লাইন ফলোয়ার করছেন। সো আমি লাইন ফলোয়ারকে বলে দিচ্ছি যে সামনে যে লাইনটা আছে সেই লাইনটা ফলো করে সামনে আগে পাশে ঘুরবে, লেফট রাইট আপ ডাউন ঘুরবে। সো ঘুরে যেখানে সে অবজেক্ট লাইন পাবে না সেখানে সে যাবে না, যে অন্যদিকে ঘুরে আসবে। অর্থাৎ আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবে ম্যানিপুলেটেড হচ্ছে। ম্যানিপুলেট মানে কি বুঝলাম না, মানে ধরেন যে আমি এই ইয়াসিনকে বললাম যে সাপোজ আপনি সামনে আসে বসেন, সে ধরেন তো পরে ইয়াসিন বললো যে
স্যার আমি সামনে আসতে চাচ্ছি না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি সামনে থেকে গেলে পেছনে যান, এমন একটা কাজ করেন যাতে আপনি সামনে থেকে পেছনে গেলে ভালো হয়। তার জন্য সে কী করলো, সামনে এসে বসে সামনে এসে আসলে। তো পয়েন্টটা হচ্ছে কি যে এটা হচ্ছে ম্যানিপুলেট করা, যে আমি তাকে এমন ওয়েতে আনলাম যাতে হচ্ছে কি সে সামনে থেকে পেছনে গেল। আমি কিন্তু ধোকাই দিচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু ধোকাই দিচ্ছি, যে যার ফলে কি হয়, পারসিভ করতে পারে আমি যে জ্ঞানটা নিচ্ছি সেই জ্ঞানটা তার ভিতর থেকে আনা, বা আমি নিজে অ্যাচিভ করতেছি সেই জ্ঞান পিক করতে পারা, মুভিং মডিফাইং দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ অবজেক্ট, এবং যদি পারা যায় সেটাকে ডিস্ট্রয় করতে পারা, এবং টু হ্যাভ এন এফেক্ট দেয়ার বাই ফ্রিং ম্যান পাওয়ার, যে আমি যে কাজটা করতে পারতাম সেই কাজটা আমি না করে আমি একটা ম্যাথমেটিক্যাল নলেজ তাকে শিখাই দিলাম, এখন আমি যে ম্যাথটা করতেছি সেই ম্যাথটা এখন বটই সলভ করতে পারতেছে, বট নিজেই আমার হয়ে ম্যাথটা সলভ করে দিচ্ছে ফিজিক্যালি ফ্রম ডুইং রিপিটেটিভ ফাংশনস উইদাউট গেটিং বোর্ড ডিস্ট্রাক্টেড। মানে একই কাজ বারবার না করে সেটাকে যদি আমি তাকে দিয়ে করাই, ম্যান পাওয়ারটাকে আমি ফ্রি করে দিচ্ছি। তো এটা হচ্ছে রোবট। আর রোবোটিক্স কী হবে, যেখানে রোবটটা পড়ানো হয়, অর্থাৎ একই সাথে রোবটের মধ্যে সিএসইও আছে, মেকানিক্যালও আছে, ইলেকট্রিক্যালও আছে, তিনটা জিনিসের সমন্বয়। আর রোবোটিক্স হচ্ছে কি সমন্বয়। হ্যাঁ, তো আপনার হচ্ছে কি যে যেখানে কনস্ট্রাকশন, ডিজাইনিং, কনস্ট্রাকশন সব জিনিস একসাথে হয়, এই ধরনের অ্যাপ্লিকেশনকে, এই ধরনের অ্যাপ্লিকেশন ব্রাঞ্চকে বলা হয় রোবোটিক্স। অ্যাসপেক্ট কি, দ্য রোবটস হ্যাভ মেকানিক্যাল কনস্ট্রাকশন। মেকানিক্যাল কনস্ট্রাকশন কি, তার যে বানানোটা, যেটা ফর্ম, শেপ, ডিজাইন করা, অর্থাৎ তাকে যে আমি বানাচ্ছি, ফিজিক্যাল ফর্ম দিচ্ছি, এটা হচ্ছে কি মেকানিক্যালে। তার মধ্যে যদি পাওয়ার সাপ্লাইয়ের কাজ করতেছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যালে। আর তাকে দিয়ে যে কোনো কাজ করানো, ব্রেইন, তার মধ্যে ব্রেইন দিতে পারা, ওটা হচ্ছে কি সিএসসি বা কম্পিউটার প্রোগ্রামিং হচ্ছে। ডিফারেন্স ইন রোবট সিস্টেম এন্ড আদার এআই প্রোগ্রাম। তো খুবই ছোট আকার, আমি এটা খুব বেশি আকার না। তো এআই প্রোগ্রাম রোবটের মধ্যে পার্থক্যটা কি, দে ইউজুয়ালি অপারেট ইন কম্পিউটার সিমুলেটেড ওয়ার্ল্ডস, আর দে ফাও কথা সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে সে অপারেট করে। The input to an AI program is in symbols and rules. Input to robots is analog signal. Obviously, robot কিন্তু mainly signal এর উপর বেশি কাজ করে, analog signal in the form of speech waveforms or images. They need general purpose computer to operate on. They need special hardware with sensors and effectors. তবে আপনার হাতে কিন্তু সুযোগ আছে, আপনারা কিন্তু যদি চান যে একটা বট সিস্টেম তৈরি করবেন, সেটা আপনারা অলরেডি মাইক্রোপ্রসেসরে কাজ করে আসছেন সেন্সরের থ্রুতে, তো আপনারা কিন্তু চাইলে আইওটি বেসড কোনো প্রজেক্ট করতে পারেন ওদের এই কোর্সে হোক বা ফাইনাল ইয়ারে হোক, যেখানে প্রচুর সেন্সর ইউজ থাকে, মানে সেন্স করতে পারা অনেকগুলো সেন্সর, যেমন ওই যে মার্কেটে যখন ঢোকে শব্দ হয় না, বা কোনো ইয়াতে ঢুকলে, মানে দামি কোনো ইয়াতে ঢুকলে, তো এটা এই সেন্সরটা কি বলে জানেন না? আপনি জানি আপনি কোনো মার্কেটে ঢুকতেছেন বা কোনো ইয়েতে ঢুকতেছেন, তখন ঢোকার সময় একটা ক্লিপ থাকে না, ওটার নাম হচ্ছে মোশন সেন্সর। তো এরকম যেমন আপনারা ইয়াতে কাজ করছেন যে রোবটের মধ্যে মানে আল্ট্রাভিশন, তো আল্ট্রাভিশন না নাকি মানে নাই, তো আল্ট্রাসনিক সেন্সর বলছি, আল্ট্রাভিশন না, আল্ট্রাসনিক সেন্সর। তো তারপরে হচ্ছে আপনার চেহারাকে চিনতে পারতেছে সেন্সর, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পাপতেছে সেন্সর, রেইন, মাটির মধ্যে কি পরিমাণ ইয়া আছে, কি বলে কোন ধরনের পদার্থ আছে সেন্সর, বাতাসের মধ্যে কি পরিমাণ নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে সেন্সর। তো এই যে এতগুলো সেন্সর সেন্স করতে পারতেছে। তো মেইন কথা হচ্ছে কি, ওয়েদার রিপোর্টটা আমি যে বানাচ্ছি, পুরো ওয়েদার রিপোর্টটাই কিন্তু সেন্সরের থ্রুতে আসতেছে, রাডারের থ্রুতে আসতেছে। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ গেল, এখানে কিন্তু সেন্সরের থ্রুতেই সবটা জিনিস, বেশিরভাগ জিনিস আমরা সেন্স করতে পারতাম। তো সেন্সরগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা বটের মধ্যে ইন্টিগ্রেট করা, অর্থাৎ বটটা কিন্তু আমার হয়ে এজেন্ট হয়ে কাজ করতেছে, বা সব জিনিসকে সেন্স করতেছে। তো এই বলছে যে রিয়েল লাইফে অ্যানালগ সিগন্যালের থ্রুতে হচ্ছে সেন্সরটা কাজ করতেছে, এফেক্ট করতেছে। রোবটের লোকোমোশন হচ্ছে কি ধরনের রোবট হতে পারে, আপনারা কি ধরনের রোবট দেখছেন, হয় পায়ে হাঁটা রোবট দেখছেন, অথবা চাকা হুইল রোবট দেখছেন, বা
বা দুইটার মিক্স দেখছেন। আচ্ছা, তো locomotion is a mechanism that makes a robot capable of moving in its environment. There are various types of locomotion. একটা হচ্ছে legged, একটা হচ্ছে wheeled, একটা হচ্ছে দুইটার কম্বিনেশন, leg আর wheel, একটা হচ্ছে tracked, মানে হচ্ছে কি লাফানো যেটা। legged কি, this type of locomotion consumes more power. Obviously, দেখেন আমি যখন চাকাটা ঘুরতেছে, চাকা ঘোরার সময় কিন্তু জাস্ট ধাক্কা দিলে হয়ে যাচ্ছে। আমি যখন চেয়ারটাকে মুভ করে এখান থেকে এখানে আনতেছি, অবভিয়াসলি আমার কিন্তু শরীরের শুধু যাচ্ছে, কনজিউম করতেছে। ঠিক একইভাবে একটা রোবটের পা, মনে করেন দুইটা পা যখন সামনে যাচ্ছে, একটা পা উঁচু করতেছে, তারপরে আবার ডাউন করতেছে, তাই তো? তারপরে আরেকটা পা আসতেছে। যদি দুইটা পা না হয় চারটা পা হতো, তাহলে কয়বার যেত? মনে করেন একটা বিড়াল বা একটা কুকুর যখন যাচ্ছে, তখন তার সামনের পা, 3 নাম্বার পা কিন্তু একই জায়গাতে পড়ে, 2 আর 4 আগে পরে পড়ে। তো এই জিনিসটা আমি রোবটের মধ্যে কেমনে ইমপ্লিমেন্ট করবো? যে যদি আমি দেখছি না রোবট কুকুর যে আইপিএলের মধ্যে এখন নিয়ে আসে, তো 4 পা, এখন 4 পায়ের মধ্যে কোনটা কোথায় পড়তে পারে, কোনটা আগে পড়বে, ওই কম্বিনেশনের পরে কোনটা উপরে উঠবে বা কোনটা ইয়েতে যাবে, এই জিনিসটা কিভাবে করা হয়, এই কম্বিনেশনটা কিভাবে করা হয়। তো এটা হচ্ছে কি লেগড, যখন আমার মানে লেগড আছে পায়ের মধ্যে আছে, তখন আমার পাওয়ার হচ্ছে কনজিউম একটু বেশি প্রয়োজন। দেখুন যে this type of locomotion consumes more power while demonstrating walk, jump, trot, hop, climb up ইত্যাদি। আপনি হাঁটেন, জাম্প করেন, এগুলো সব কিছুর জন্য কিন্তু এখানে আমাকে বেশি পাওয়ার দেওয়া লাগে। It requires more number of motors because of যখন আমার পা আছে তখন আমাকে মোটর কিন্তু লাগানো লাগছে, প্রত্যেকটা জন্য আলাদা মোটর আছে। মোটর দিয়ে তো to accomplish a movement it is suited for rough as well as smooth terrain where irregular or too smooth surface make it consume more। মানে বিষয়টা হচ্ছে কি, যদি আপনার সারফেসটা এক এক রকম হয়, যদি সারফেসটা অনেক উঁচু থাকে, তার জন্য তার পাওয়ার কেমন যাবে, সারফেসটা শুধুমাত্র সোজা থাকে তাহলে তার পাওয়ার কেমন যাবে, এটার উপর বেস করে অনেক কিছু হয়। তো হুইল লোকোমোশন it is little difficult to implement because of stability issues. Obviously স্টেবল করাটা খুব কঠিন, আপনার একটা পা নেওয়ার পর আরেকটা পা যে সঠিক জায়গায় পড়বে কিনা। তো যখন আপনি রোবটের পা নিয়ে কথা বলতেছেন, তখন রোবটের কয়েক ধরনের পা থাকতে পারে, 1 পা, 2 পা, 4 পা, 6 পা থাকতে পারে। 1 পা দিয়ে কি শুধু জাস্ট লাইন লাফাতে চলে যাবে, টট করবে। তো if a robot has multiple legs then leg coordination is necessary হলো obviously বললাম যে তখন লেগের যে কোঅর্ডিনেশনটা সেটা দরকার। পাটা কিভাবে হচ্ছে কি ইয়া করতেছে। আচ্ছা, টোটাল নাম্বার অফ পসিবল গেট। তো পা উপরে তোলাকে বলা হয় লিফট করা, নিচে নামাতে বলা হয় রিলিজ করা। এই পুরো জিনিসটাকে বলা হয় গেট, GAIT গেট। তো if a robot has multiple legs then leg coordination is necessary for locomotion. Total number of positive gate হচ্ছে কি যে কখন লিফট করতেছে কখন রিলিজ করতেছে, এই পুরো জিনিসটা দিয়ে হচ্ছে কি তাকে মাপা হয়। if a robot has k legs, যদি রোবটের k সংখ্যক লেগ থাকে, k এর মধ্যে 1 হোক 2 হোক যাই হোক না কেন, the number of possible limit, অর্থাৎ একটা পা দেখেন কাজ করা হয় মেইনলি 4টা থেকে 6টা। সেটা হচ্ছে কি ফার্স্টে লেফট লেগকে লিফট করা, অথবা রাইট কে করতে হবে, লেফটকে লিফট করে লেফটকে রিলিজ করে, রাইটকে লিফট করে রাইটকে রিলিজ করে, লিফটিং বোথ লেগ এন্ড রাইটস লেগস টুগেদার, অর্থাৎ লেফটকে উঁচু করে রিলিজ করা, রাইটকে উঁচু করে রিলিজ করা, অথবা দুটাই কি করে লিফটটা রিলিজ মানে কি লাফ দেওয়া। এই যে 5টা কাজ, এই 5টা কাজকে হচ্ছে হিসাব করতে হয় এভাবে। ধরেন যদি দুইটা পা হয় তাহলে হচ্ছে কি নাম্বার পসিবল ইভেন্ট কি 2k - 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ দুইটা পা হলে 2k - 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2 গুণে 4 - 1 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 গুণে 6, অর্থাৎ টোটাল 6টা কোঅর্ডিনেশন হবে, 6টা কম্বিনেশনের থ্রুতে হচ্ছে কি তাকে কাজ করতে হবে। এটা হচ্ছে কি বের করা হচ্ছে, দেখা যায় যে এটা অনেক সময় ঠিক হয়, এফেক্টিভ থাকে। তাহলে দেখেন আমি যদি আরো বেশি সংখ্যক পা দিই, 4টার জন্য কত হবে, তাহলে 4টার জন্য হচ্ছে তাহলে বেশি 4টা পা দেখি, 4 8 থেকে 1 গেলে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তো 7 ফ্যাক্টোরিয়ালের সময় তখন দেখেন এখানে হচ্ছে কি 6টা হয়েছে, তো 6 পজিশন, তো এখানে 6 এর মধ্যে 3 4 একটা
আচ্ছা একটা হচ্ছে রিলিজ। আচ্ছা তো দেখেন মোট 6টা ছিল আমাদের, হ্যাঁ টোটাল 6টা, যেহেতু আমরা পসিবল হচ্ছে কি দুইটা পায়ের জন্য 6টা কম্বিনেশন, সো 6টা পসিবল ইভেন্ট 6টা। যদি ঠিক একইভাবে 7টার জন্য তাহলে এই 7 ফ্যাক্টরিয়ালের জন্য ঠিক কতগুলো সম্ভব আমার কম্বিনেশন আসবে। আচ্ছা তো দেখেন ইন কেস অফ 6 legs there are 3,99,16,800 possible events. Hence the complexity of the robots is directly proportional to the number of legs. Obviously, number of legs যতগুলো হবে তার complexity তত বাড়বে, একদম প্রপোর্শনাল। ইয়াও বাড়ে, পাও বাড়ে, কমপ্লেক্সিটিও বাড়ে। আচ্ছা হুইল কি? হুইল হচ্ছে কি it requires few number of motors to accomplish, কারণ একটা রোবট দিয়ে কিন্তু অনেকগুলো চাকা চালানো যায়। তো it is really easy to implement as there are less stability issues in case of, কারণ এটা অলরেডি স্টেবল, অলরেডি আছে, আপনি আসলে খুব বেশি যে কাজ করছেন তা কিন্তু না। It is power efficient as compared to leg locomotion. Standard wheel, তো কি লাগতেছে হুইলের মধ্যে কি আছে? স্ট্যান্ডার্ড হুইল কি rotates around the wheel AL and হচ্ছে কি around the contact. তো যে আমরা যে চেয়ারে বসি না আমাদের ভার্সিটিতে, নিচে যে চাকাগুলো মুভ করে ঘুরে যে অফিসের চেয়ারগুলো, ক্যাস্টর অয়েল rotates around the wheel axle L and auxiliary steering wheel, তো এক ধরনের হুইল, সুইচ 45 ডিগ্রি, সুইচ 90 ডিগ্রি। তো অমনি হুইল রোটেটস, মানে মেন কথা হচ্ছে কি প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি হয় চাকাটা শুধু ঘুরতেছে, আবার মনে করেন যে হুইল চেয়ারের যে চাকাটা আমি যখন বায়ে যাচ্ছি তখন আবার বায়ে অনুযায়ী আবার ইয়া করে ঘুরে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে কি যে চারদিকে ঘুরতে পারে, সেটা হচ্ছে কি যে আগের যে মাউস ছিল না, মাউসের মধ্যে একটা গোল বল ছিল, সব জায়গাতে ঘোরানো যেত, ওইটা হচ্ছে বড় স্পেরিক্যাল হুইল। অমনিডিরেকশন হচ্ছে চারদিকে ঘুরতে পারে, সেটা টেকনিক্যাল ডিফিকাল্টি ইমপ্লিমেন্ট, অবভিয়াসলি ওইটাকে রোবট ইমপ্লিমেন্ট করা বেশ কঠিন জিনিস। আচ্ছা লাস্টেরটা হচ্ছে কি স্লিপ অর স্কিড। তো ইন দিস টাইপ দ্য ভেহিকলস ইউজ ট্র্যাকস অ্যাজ ইন ট্যাঙ্ক। তো দ্য রোবট ইজ, আচ্ছা এটা আমাদের প্রয়োজন না, বিকজ আমরা স্লিপ বাই স্কিড নিয়ে খুব বেশি কাজ করা হয় না। তো কম্পোনেন্টে আসে কি ধরনের কম্পোনেন্টগুলো আমরা বেশি ইউজ করি? পাওয়ার সাপ্লাই। অবভিয়াসলি আমাদের রোবটের ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা আমরা ধরা হয় সেটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাই। তো আমরা কতখানি পাওয়ার সাপ্লাই দিলাম? আমি একটা বোর্ড নিয়ে কাজ করতেছি অলরেডি একটা গ্রুপের সাথে, তো রোবোটিক হ্যান্ড আর কি। এখন হ্যান্ডটা উপর করতে পারতেছে, তো নিচে নামতে গেলে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা পাচ্ছে না। অলরেডি আমরা কিন্তু ডিএলডির মধ্যে প্রায় 6 to 7 ভোল্ট আমরা ইউজ করছি, তাই না? আমাদের বাজারে কিন্তু 12 ভোল্টের উপরে কোনো পাওয়ার নাই। তো সো 12 ভোল্টে আমি আমাদের কাজ করি নাই, একটু ঝামেলা হচ্ছে আর কি, যে সেটা লিফট করতে পারা ঠিক আছে, কিন্তু যখন রিলিজ করতে যায় ফুল রিলিজ করতে পারে না। আবার হাত যখন ইয়া করে আঙুলগুলা, 3টা আঙুল ঠিক মতো, এই আঙুলটা আর এই আঙুলটা মনে হয়, এই 3টা আঙুল ঠিক আছে, এই 2টা আঙুল মনে হয় ঠিক মতো করতে পারে না আর কি। তো প্যারালাইজ। তো এখন হচ্ছে কি যে অবভিয়াসলি সবগুলোর মধ্যে হয় পাওয়ার পাচ্ছে না, এক অথবা অ্যাকচুয়ালের প্রবলেম হচ্ছে। তো এগুলো দেখা যাচ্ছে যে the robots are powered by batteries, solar power, hydraulic or pneumatic power sources. Pneumatic power source হচ্ছে কি জানেন, এটা মানে নাম শুনছেন pneumatic power source? pneumatic power source হচ্ছে দেখতে এরকম আর কি, যে আপনার ফার্স্টে হচ্ছে লাইক মানে মাসেলের মতো আর কি, যে মাসেল গেইন করে মাসেল অনেক মোটা হচ্ছে, ওই মাসেল দিয়ে তা হচ্ছে ইয়া করতেছে, কাজ করতেছে। মানে ফার্স্টে জমা করে ওই পাওয়ারটা হচ্ছে জমা করে একটা জায়গায় হাতে, মনে করেন রোবটের হাত ডিরেক্টলি ব্যাটারি পাওয়ার না দিয়ে এইখানে হচ্ছে জমা হইতে ওইটা হচ্ছে পরে রিলিজ করতেছে, আবার জমা হচ্ছে, আবার রিলিজ করতেছে, আবার লিফট করতেছে, রিলিজ করতেছে। এই ধরনের যে পাওয়ার সাপ্লাইকে বলা হচ্ছে কি নিউমেটিক পাওয়ার সোর্স। তো হ্যাঁ ছবি দেখাবো। তারপর হচ্ছে কি অ্যাকচুয়েটর হচ্ছে কি যে পাওয়ারটা নিচ্ছি সেই পাওয়ারটা অন্য পাওয়ারে রূপান্তর করা, কনভার্ট করা। যে আমি যদি জেনারেটর থেকে পাওয়ার নিই, ওই পাওয়ারটাকে আমি কিভাবে মুভমেন্টের দিকে কনভার্ট করব, ওটা হচ্ছে অ্যাকচুয়েটরের কাজ। যে দে কনভার্ট এনার্জি টু মুভমেন্ট। তারপর হচ্ছে ইলেকট্রিক মোটর, দে আর রিকোয়ার্ড ফর রোটেশনাল মুভমেন্ট। যখন আমরা রোটেট করতেছি কোনো কিছু আগে পরে নিচ্ছি, সেটার জন্য হচ্ছে ইলেকট্রিক্যাল মোটর। নিউমেটিক এয়ার মাসেল ওই একই জিনিস, they contact almost 40% of air is sucked. Then হচ্ছে কি muscle wires, they contract by 5% when electric current is passed through them. Muscle wire গুলো কিভাবে কাজ করে?
আর হচ্ছে এটা মনে আপনারা ইউজ করছেন আল্ট্রাসনিক মোটরটা, যে আমাদের এই প্ল্যান ফ্লোরে। আচ্ছা, আল্ট্রাসনিক মোটরটা হচ্ছে কি বা পাইজো মোটর প্রায় কাছাকাছি মোটরই। তো আচ্ছা বলেন তো যে আপনি ইউজ করছেন ওটার কাজ কি অ্যাকচুয়ালি আল্ট্রাসনিকের? আপনার সামনে যে রোবটের সামনে যায় কি দিয়া যায়? টাকা দিয়ে তো যায়। সেন্সর না দিলে সে বোঝে কেমনে যে তারা সে কি পায়ে নিয়ে চালায়? ইনফ্রারেড ইয়া কি হলো? আইআর সেন্সর হচ্ছে মানে ইনফ্রারেড যেটা সে হচ্ছে লাইটিং এর জন্য, সামনের ইয়ার জন্য। আলোর সেন্সরের সাথে কাজ করার কথা। তাহলে হচ্ছে কি আইআরটা ইউজ করা হচ্ছে কম্পিউটার ভিশনের জন্য, তাহলে কম্পিউটার ভিশন আছে ও ব্ল্যাক কালারটা পাইলেই ওই সিগন্যালটা ফেরত আসতো। ওইটাই তো ওটা বললাম যে লাইটের জন্য লাইটটা নিত। আর যে চোখটা যে ইউজ করে চারটা ইয়া আছে ওটার সামনে চোখের মতো না না স্যার ওটা জানেন না একটা হচ্ছে। আচ্ছা দুইটা এলিমেন্ট ঠিক আছে। তাহলে আমাদের মনে হয় এই ঈদের পরের মাস হচ্ছে রবি সকার, ওই মাসে মনে হয় ইয়াও আছে ওই 11 মানে লাইন ফলো রোবটের ইয়া কম্পিটিশন আছে। তখন ওখানে একটু দেখেন যে কারা কিভাবে তৈরি করতেছে, আল্ট্রাসনিক সেন্সর দিয়ে কাজ করে। তখন কেমন করে অবজেক্ট ডিটেকশনের মনে হয় আল্ট্রাসনিক দুটোর জন্য লাগে। আপনি সামনে গেলার জন্য লাগে, অবজেক্টের জন্য লাগে। মেইনলি হচ্ছে কি ওটা হচ্ছে কম্পিউটারের চোখ, কম্পিউটারের ভিশন। আচ্ছা, তো আল্ট্রাসনিক মোটরস বেসড ফর ইন্ডাস্ট্রিয়াল রোবটস। তারপর হচ্ছে কি সেন্সরস হচ্ছে কি দে প্রোভাইড নলেজ অফ রিয়েল টাইম ইনফরমেশন অন দ্য টাস্ক এনভায়রনমেন্ট। রোবটস আর যেটা বলছেন যে আমাদের সেন্সর দরকার। Robots are equipped with vision sensors to be compute the depth in the environment. A tactile sensor imitates tactile sensor imitates the mechanical properties of touch receptors of human fingerprints. So বিভিন্ন সেন্সর যেমন মানে যেটা বলছে কি tactile sensor যেটা হচ্ছে কি যে আমাদের যে হিউম্যানের টাচ সেটা হচ্ছে কি সে ইয়া করতে পারে, ইমিডিয়েট মানে কি বলতো নকল, মানে আমি হচ্ছে কি মনে করেন কারোর মতো করে কথা বলতে পারতেছি, তাকে হচ্ছে কি আমি মিমিক করতেছি বা ইমিটেট করতেছি ওইটা। তো এই সেন্সর হচ্ছে কি টেকনিক্যাল সেন্সরটা এই ধরনের কাজ করতে পারে। তারপর যেটা সেটা হচ্ছে কি কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন হচ্ছে কি যে দিস ইজ আ টেকনোলজি অফ এআই হুইচ দ্য রোবটস ক্যান সি। আপনি যেটা বললাম একটু আগে যে রোবটকে দেখার জন্য অবভিয়াসলি ভিশন দরকার, কম্পিউটার ভিশন। দ্য কম্পিউটার ভিশন প্লেজ ভাইটাল রোল ইন দ্য ডোমেইনস অফ সেফটি, সিকিউরিটি, হেলথ, অ্যাক্সেস। তো কম্পিউটার ভিশন অ্যাকচুয়ালি কি করতে পারে, সে অটোমেটিক্যালি এক্সট্রাক্ট করে অ্যানালাইজ করে কম্প্রিহেন্ড করে। এটা আমাদের দেখার বিষয় না। আর হার্ডওয়্যার কি লাগে আমাদের জানেনি যে কম্পিউটার ভিশনের জন্য এটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাই, ইমেজ অ্যাকুইজিশন ডিভাইস সাচ অ্যাজ ক্যামেরা, প্রসেসর, সফটওয়্যার, মনিটরিং দ্য সিস্টেম, অ্যাক্সেসরিজ। আচ্ছা, তো কম্পিউটার ভিশনের বেশ কিছু কাজ। ওসিআর কি অপটিক্যাল ক্যারেক্টার রিডার। তো অপটিক্যালি আমরা যখন ওই যে বইয়ের মধ্যে কোনো লাইন আমরা পড়তেছি, আমি না পড়ে মেশিন দিতে পড়াইলাম, অপটিক্যালি পড়ে আর কি পড়ে ওটাকে স্ক্যান করতে পারে। ফেস ডিরেকশন, যে আপনার ফেস দেখে সেই ফেসটাকে ইয়া করতে পারে যে এটা কে। আমাদের এক স্টুডেন্ট ইয়া বানাইছে আর কি মনে হয় এই যে শিনোভেটস একটা মেয়ে বানাইছে, ওটা হচ্ছে জেন্ডার আর হচ্ছে হিউম্যান ডিটেক্ট করে, যে এজ ডিটেক্ট করে, ম্যান মানে মেল না ফিমেল আর হচ্ছে এজ। কালকে সব কাজ শেষ করার পরে আমাকে ফিমেল দেখাচ্ছে, মানে আবার চারটা মেয়ে আসছে ওরা হচ্ছে মেল দেখাচ্ছে। এটা কিন্তু মেইলের ঝামেলা কোথায়, ওটা ভীষণ যে সে চোখের দেখে উল্টা পাল্টা ভাবতেছে যে এটা আসলে আচ্ছা। প্রথমে আমরা করতাম হচ্ছে শুধুমাত্র ফেস ডিলিট করতাম, ওখানে ফেস আছে কিনা, এখন ফেসের সাথে সবকিছু ডিলিট করে জেন্ডার বা নাম দিয়ে হচ্ছে ধরেন যে আমাদের প্রত্যেকের ছবি দিয়ে 100 টাকার ছবি, মনে করেন হিমেল যতবার তাকাইতেছে প্রত্যেকবার তাকানো, চোখ বন্ধ করা, হাসা, ইয়া প্রত্যেকটার মধ্যে কিন্তু এক একটা আলাদা এক্সপ্রেশন, অর্থাৎ 1 মিনিটের মধ্যে কমপক্ষে 50টা এক্সপ্রেশন কিন্তু সে দিতে পারবে। তাহলে যদি আমি তাকে চিনাইতে যাই, মনে করেন যে আমি শুধু হিমেলের ডেটা নিলাম
আর হচ্ছে যে রকেট ডেটা নিলাম, দুজনের ডেটা থেকে যদি একজন কিছু একটা চাই আমরা কিন্তু অনেক বেশি ডেটা লাগবে। শুধু যদি ওরটা নেই তাহলে কিন্তু আমার প্রবলেম নাই, কিন্তু যদি ওরটা আমরা কয়েকজনটা একসাথে নেই তখন সবার মধ্যে থেকে একজনকে চেনানো কিন্তু আপনারা কিন্তু করছেন সিএনএ, আমাদের ক্লাসে বলেন না সেদিন আর সিএনএ করছেন আপনারা কনভলিউশনাল নিউরাল কিন্তু আপনারা করছেন যে অনেকগুলো ছবি থেকে অনেকগুলো গরুর মধ্যে কয়েকটা ছাগল দিলাম, তো ওইটাকে আমরা সে আপডেট করব। আচ্ছা তারপর হচ্ছে কি যে মেইনলি কিন্তু পারফেক্ট এক্সপ্রেশন কিন্তু কেউই দিতে পারে না বলে লাভ নাই। আমি আপনাকে বললাম যে এই একটু হাসেন, হাসতে হাসতে কিন্তু আপনার মুখ কিন্তু ফুলটা খুলতেছে না, এক একজন এক এক রকম আসতেছে। তো ইট ইজ ইউজ টু লেটার ইউজার অ্যাক্সেস টু সফটওয়্যার অন কারেক্ট ম্যাচ। অবজেক্ট রেকগনিশন কি দে আর ইনস্টলড ইন সুপারমার্কেট, যেটা বলছিলাম যে কেউ সুপারমার্কেট ক্যামেরা হাই এন্ড কার্ড সাচ অ্যাজ বিএফডব্লিউ জিএমবি হচ্ছে কি অবজেক্ট রেকগনাইজ করে। আচ্ছা ডিটেকশন আর রেকগনিশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই তো? যেমন আমি ডিটেক্ট করলাম হচ্ছে জানি এই সরি আমি ডিটেক্ট করলাম হচ্ছে মানুষ, তারপর হচ্ছে কি জানি আগে মানুষ পরে রিলে হ্যাঁ পরে সাকসেস ঠিক আছে। তো এস্টিমেটিং পজিশন হচ্ছে কি ইট ইজ এস্টিমেটিং পজিশন অফ অ্যান অবজেক্ট, মানে কোথায় আছে অ্যাকচুয়ালি। দেখেন মানে মনে করেন একজনের মাথার কোথাও একটা টিউমার বা কিছু একটা হয়েছে, ওটা অ্যাকচুয়ালি খুব ছোট বুঝছেন, কোথায় আছে সেটা পজিশনটা ডিটেক্ট করতে পারা, এটা কিন্তু কম্পিউটার পিছনের কাজ। তো মাথার কিন্তু স্কালটা খুব শক্ত তাই না, এত শক্ত স্কালের ভিতর থেকে স্ক্যান করে কোথায় অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা আছে এস্টিমেট করতে পারে কিন্তু বেশ কঠিন ব্যাপার। তো সেটা কিন্তু কম্পিউটার ভিশন দিয়ে পসিবল। দেখ বাকি যা আছে জমি নিয়ে পড়ার দরকার নেই, কোথায় কোথায় ইউজ হয়। আচ্ছা আর লাস্ট টপিকটা আছে দেখাই শেষ। এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম হচ্ছে কি মেইনলি আমাদের কিন্তু আগামী দিনে কিন্তু ল্যাব পরীক্ষা আছে কিন্তু মাথায় রাখেন। চারটা অ্যালগরিদম দিছি, ওই চারটার যে কোনো থেকে আমি হচ্ছে ইয়া দিয়ে দিব, গ্রাফ দিয়ে দিব, সেই গ্রাফ থেকে আপনাকে অ্যালগরিদম ইউজ করে শর্টেস্ট পাথ বের করতে হবে। সেটা চার ইয়া চারটা কেউ না এ স্টার সার্চ আর কি ইউসিএস কিছু মনে নাই রবিবার ল্যাবে। আচ্ছা এক্সপার্ট সিস্টেমটা খুব ছোট একটা জিনিস, সেটা হচ্ছে কি যে আমরা যে কোনো কিছু রিজনিং অথবা সাজেস্টেড ডিসিশন বের করতে পারি কিনা। অর্থাৎ একটা সিস্টেম, যে সিস্টেমটা মেইনলি কি কাজ করে যে ওই বটের মধ্যেই কাজ, যে আমি কাজটা করতে সক্ষম বাট আমার করতে সময় লাগতেছে, তো ঠিক সেই ক্ষেত্রে এমন কি করা যায় যাতে হচ্ছে কি আমার হয়ে মেশিনটা কাজ করতে পারে, বা আমি যদি কোনো ডিসিশন নিতে চাই সেই ডিসিশনটা মেশিন কিভাবে নিতে পারে, মেশিনকে শিখায় দেওয়া। তো এক্সপ্লেইন দেয়ার রিজনিং অর সাজেস্টেড ডিসিশনস, ডিসপ্লে ইন্টেলিজেন্ট বিহেভিয়ার, draw conclusion from complex relationships, provide portable knowledge. আচ্ছা এক্সপার্ট সিস্টেমের ফাংশনালিটি গুলো বলি। ফাংশনালিটি হচ্ছে কি জাস্ট ইয়া বলে যে সেটা হচ্ছে কি যে হিউম্যান এক্সপার্টকে সে রিপ্লেস করতেছে মেশিন দিয়ে, অ্যাসিস্ট হিউম্যান এক্সপার্ট when integrating various decisions। আচ্ছা একটা एग्जांपल বলি, মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট খেয়াল করেন, আপনি একটা প্রোডাক্ট ধরেন একটা চিপস আপনি হচ্ছে মার্কেটে লঞ্চ করতে চান, তো আপনি এটা এখন লঞ্চ করা ঠিক হবে কিনা এটা ডিসিশন আপনি কেমনে বুঝবেন? হ্যাঁ কিভাবে কিভাবে কি কি বলে দেখি। ফিজিবিলিটি অ্যানালাইসিস অন্য জিনিস, সেটা মার্কেটে চলবে কিনা, কিন্তু আনা ঠিক হবে কিনা সেটা আপনি কেমনে বুঝবেন?
সেটা আপনি কেমনে বুঝবেন এবং সেটা মেশিন কিন্তু আপনি কেমনে বুঝাবেন এটা প্রথম কথা হচ্ছে মার্কেট সার্ভে অর্থাৎ ডেটা কালেকশন করা কি এই ধরনের যে চিপসগুলো আছে এরা মানুষ কেমন গ্রহণ করে এরা আপনারা প্রত্যেকটা জিনিস কিনতে গেলেই কিন্তু ডেটা কিন্তু আপনারা অ্যানালাইসিস করেন মার্কেট নিডটা বুঝতে হবে মার্কেট ডিমান্ডটা বুঝতে হবে যে মার্কেট অ্যাকচুয়ালি এটা চাই কিনা এই খাবারটা চাচ্ছে কিনা ওই তো ওটার উপর ডিপেন্ড করে তারপরে হচ্ছে কি প্যাকেজিংটা কতটুকু ভালো তারপরে হচ্ছে মানে একটা এরিয়াতে কি পার্সেন্ট মানুষ ওইটা খায় ওইটা কনজিউম করে দুটোই কিন্তু আমাকে লাগতেছে এবং আপনার কস্ট বের করতে পারছেন অর্থাৎ আপনি সবার চেয়ে মানে কোন কস্টে আপনি আছেন অ্যাকচুয়ালি সঠিক কিনা তো এই ধরনের জিনিসগুলা এতগুলো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমার জন্য বেশ কঠিন বা আমার জন্য নেওয়াটা কঠিন ওই সময় কিন্তু আমাদের জন্য কাজ করে দেওয়া হচ্ছে এক্সপার্ট সিস্টেমটা এই ধরনের সিস্টেমগুলো হচ্ছে আমরা মেনলি এক্সপার্ট সিস্টেম দিয়ে ইয়া করি যে আপনারা নিশ্চয়ই হাইপোথিসিস সকলে জানেন না হাইপোথিসিস কি হাইপোথিসিস মানে কি অনুমান বাট কি কি ধরনের অনুমান হাইপোথেটিক্যাল অনুমান মানে বাংলা জানা লাগবে না হাইপোথেটিক্যাল বিষয়টা হচ্ছে কি যে আপনারা যখন কোড করেন প্রোগ্রামিং করেন আপনারা জানেন যে আউটপুট এরকম আসতে পারে ওইটা হচ্ছে হাইপোথেসিস যে আমি কোড করলাম আমি কোনো একটা কাজ করলাম কোনো ম্যাথ করলাম ম্যাথের শেষে আউটপুটের রেজাল্টটা এই ধরনের আসতে পারে একটা গেস ওই যে আপনি গেস করছেন অনুমান করছেন ওইটি হচ্ছে হাইপোথেসিস তো এই জন্য হচ্ছে কি পেপার লিখতে গেলে বা এই ধরনের কোনো কাজ করতে গেলে আগে একটা হাইপোথেসিস করতে হয় যে এই ধরনের আমার আউটপুট আসতে পারে এইটাকে ভেবে কাজ করা তারপর তার চেয়ে উঁচু আসতে পারে কম আসতে পারে বেশি আসতে পারে মেথডোলজি ফর নলেজ স্টোরেজ এন্ড রিইউজ আর যদি আপনি এটাকে একবার সেভ করে রাখেন যেটাকে বারবার আপনি ইউজ করতে পারবেন আবার পরবর্তী কাজে আপনি ইউজ করতে পারবেন তো সিস্টেম হচ্ছে কি সফটওয়্যার সিস্টেম সিমুলেটিং এক্সপার্ট লাইক ডিসিশন মেকিং বাই কিপিং নলেজ সেপারেট ফ্রম আচ্ছা তো পয়েন্টটা হচ্ছে কি যে এক্সপার্ট সিস্টেমের পুরো কাহিনীটাই হচ্ছে একটা নলেজ বেস তৈরি করা নলেজ বেস কি বুঝলাম না নলেজ বেসটাকে আমরা বলতে পারবো নলেজ বেস হচ্ছে যদি বলেন কগনিটিভ স্কিল কি হিউরিস্টিক ভ্যালু হিউরিস্টিক মনে আছে আমরা এই পাজল প্রবলেম করছিলাম হিউরিস্টিক ভ্যালু হিউরিস্টিক ভ্যালু মানে হচ্ছে কি যে আমি যখন সামনে আগাবো কোন ইনফরমেশন নিয়ে সামনে আগাবো আমার গাড়ি সামনে চলতেছে চলার সময় সামনে কোনো ব্যারিয়ার আছে কিনা এই ইনফরমেশন আমাকে আগেই নিতে হবে আপনি কেমনে বুঝলেন যে ওইখান থেকে যখন লোক পার হচ্ছে তার কতখানি আগে আমাকে থামতে হবে কতখানি আগে আমাকে ব্রেক দিতে হবে আপনার তো অনেকে সাইকেল চালান তাই না সাইকেল ঘুরে চালান বা গাড়ি হয়তো অনেকে চালান তো যারা চালাতে পারেন তারা কিন্তু বুঝতে পারেন যে কোথায় লাইট দিচ্ছে আমাকে তাহলে কতখানি আগের থেকে আপনার যখন স্পিড আছে 50 বা 60 ঠিক এই সামনে হচ্ছে ঠিক এতটুকু সামনে আপনি কি ব্রেক দিলে কোনো লাভ আছে মোটামুটি ইয়েতে চালান প্রিভিয়াসলি ডিসকাস ডেটা একটা টাইমে কেউ না কেউ এটা ইনভেন্ট করছিল যে 50 কিলোমিটার দূর থেকে ব্রেক করলে এতটুকু দূরত্ব যাবে এটাই হচ্ছে সবাই মডিফাই করে ডেটাটাকে অ্যানালাইজ করে পরে চিন্তা করছে যে এই গাড়ির স্পিড যদি এরকম হয় তাহলে এই টাইমে ব্রেক করলে ওইখানে যে না এটা হচ্ছে পুরোটা নিজের কমন সেন্স আমার কমন সেন্স ওয়াইজ আমি যে গাড়ি চালাচ্ছে সে কিন্তু বুঝতে পারতেছে যে কত আগে থেকে ব্রেক করলে আমি ওই লাইনের ওখানে যে ব্রেক প্রথমে যে গাড়িটা নিয়ে নামবে প্রথম দিকে ওইটা সে আচ্ছা তো আমরা অনেক সময় হয় কি ইয়া করতে পারি না যে আগে ব্রেক দিয়ে ধরছি বা ইয়া করছি তো তার জন্য হয় কি সামনে যে লোক থাকে সে উড়ে যায় এখন এই যে জিনিসটা এটা আমি যেমন বুঝতে পারতেছি সেটা মেশিন দিয়ে বোঝানো আচ্ছা এক্সপার্ট সিস্টেম লিমিটেশন সেটা কি
এটা নট ওয়াইডলি ইউজড ফর টেস্ট, এটা কিন্তু খুব বড় আকারে যে জিনিসটা আছে সেখানে কিন্তু করা হয় না। লিমিটেড টু রিলেটিভলি ন্যারো প্রবলেমস ক্যান নট রেডিলি ডিল উইথ মিক্সড নলেজ, অর্থাৎ যদি একই সাথে কয়েক ধরনের নলেজ মিক্স থাকে সেখানে কিন্তু আমরা এটা নেই না। পসিবিলিটি অফ এরর, যদি এরকম হয় যে এরর হইতেও পারে এইসব জায়গাতে হচ্ছে আমরা এক্সপার্ট সিস্টেম নেই না। ক্যান নট রিফাইন ওন নলেজ বেস, ডিফিকাল্ট টু মেইনটেইন, মে হ্যাভ হাই ডেভেলপমেন্ট কস্ট, রেজ ডিলারেশন অলসো। সব জায়গাতে আমি চাইলেই দিতে পারি না, বিকজ অফ আমি একই সাথে কয়েকটা মেশিনকে অন করলাম, অ্যাকচুয়ালি সবগুলা মেশিন কার্যকরী কিনা, সবগুলা মেশিন চালাইলে আউটপুট সঠিক আসবে কিনা এটা কিন্তু আমি বুঝতে পারি না। যখন এই ধরনের বড় কোনো সিস্টেম হয় তখন আমরা এক্সপার্ট সিস্টেম আমরা ইউজ করি না। এক্সপার্ট সিস্টেম কথাটার মানে হচ্ছে মুখস্থ সিস্টেম, যে মুখস্থ বিদ্যা সে ডাইরেক্ট ছাড়তেছে, তাকে শিখাই দেওয়া হয়েছে, তাকে হিউরিস্টিক ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, সে বলতেছে। মনে করেন কেউ একজন ক্রেডিট কার্ড দিতে চাচ্ছে বা লোন নিতে চাচ্ছে ব্যাংক থেকে, তাহলে ব্যাংক কিন্তু মেইনলি টাকা দেওয়ার যে টাকা কিনে উঠাবে সেটা চিন্তা করে, তো তখন সে অ্যাকচুয়ালি লোনের জন্য যোগ্য কিনা এটা মেশিনকে আমি কিভাবে বুঝাই দেব, অর্থাৎ মেশিন কি কি নলেজ নিলে, কি কি নলেজ বেস সে রাখলে সে বুঝতে পারবে যে এই লোকটা হচ্ছে লোনের জন্য অ্যাপ্লিকেবল। অবশ্যই সম্ভব আছে এটা, প্রিভিয়াস স্টেটমেন্ট, তার ট্রানজ্যাকশন হচ্ছে কিনা, কিভাবে ট্রানজ্যাকশন হচ্ছে, তার ইনকাম কেমন, খরচ কেমন, হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে কি আমরা বুঝতে পারি। ঠিক একইভাবে মনে করেন দেখেন এটা কিন্তু আপনি বুঝলেন সহজ বিষয়, দেশের বাজেট কত এটা মেশিন আপনি কেমনে করবেন, এটা অ্যাকচুয়ালি পসিবল শুধু মেশিন দিয়ে করা? প্রচুর ফ্লাকচুয়েশন আছে, এখানে বলছে যে ন্যারো সিস্টেমের জন্য কাজ করতেছে, কিন্তু দেশের যদি বড় কোনো কিছু হয়, বড় কোনো সিস্টেমের জন্য, তখন এক্সপার্ট সিস্টেমকে নিয়ে কাজ করাটা কঠিন, এবং সেটা অবভিয়াসলি কিছু লিগাল এবং এথিক্যাল কনসার্ন থাকে। এখানে সেগুলো যদি ছোট করে ক্লাসিফাই করি সেটা হচ্ছে কি আনলাইক ক্লাসিক্যাল প্রবলেম সলভার জিপিএস থিওরিস্ট, এক্সপার্ট সিস্টেম আর উইক, লেস জেনারেল এন্ড ভেরি কেস স্পেসিফিক, শুধুমাত্র একটা কেস নিয়ে চলে, ইন্টারপ্রিটেশন, প্রেডিকশন, ডায়াগনস্টিক, ডিজাইন এন্ড কনফিগারেশন প্ল্যানিং। তো একটা এক্সপার্ট সিস্টেমকে কাজ করতে গেলে প্রথমে হচ্ছে কি যে ধরনের কাজ দেওয়া হয়েছে সেটাকে ফার্স্টে ইন্টারপ্রেট করতে হবে, অর্থাৎ অ্যাকচুয়ালি মিনিং আমি কি বলছি আর সে কি বোঝাচ্ছে। দুই হচ্ছে প্রেডিকশন বা হাইপোথিসিস ঠিক রাখতে হবে। ডায়াগনস্টিক মানে হচ্ছে কি আসল প্রবলেমটা কোথায় সেটা খুঁজে বের করা, তারপর হচ্ছে কি প্রবলেম খুঁজে বের করতে পারলে আমি ডিজাইন এন্ড কনফিগারেশন নিজে করতে পারবো, আর তারপর হচ্ছে তার সামনে হচ্ছে কি প্ল্যানগুলো নিজে করতে পারবো। আচ্ছা এটা লাগবে না, ওকে। নলেজ রিপ্রেজেন্টেশন, সো এক্সপার্ট সিস্টেমের মধ্যে যদি আমি নলেজকে বেস রাখতে চাই তাহলে কি কি করতে পারি? এক হচ্ছে শ্যালো নলেজ, ডিপ নলেজ, একটা হচ্ছে কি কেস এই নলেজ নলেজ, একটা হচ্ছে কি যে শুধুমাত্র একটা ছোট আপনার আমি কাজ করতে বলছি যে a + b হোল স্কয়ার সূত্র দিয়ে আপনি হচ্ছে কি প্রবলেম সলভ করবেন, জীবনেও এই প্রবলেমটা আর কোনোদিন হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। সো একটা যখন নিয়ে আসেন তো এক মিনিট থাকবে পরীক্ষা, তো সেটা হচ্ছে কি শ্যালো নলেজ মডেল, একটাই জিনিস, একটাই কাহিনী, একটাই নেটওয়ার্ক, একটা জিনিস চলতেছে গেল। ডিপ নলেজ হচ্ছে কি যে যেখানে ভেরিফিকেশন প্রয়োজন, লাইক আপনি একটা প্রবলেম করলেন, সলভ করলেন, এটা চাচ্ছেন যে ওটা কি অ্যাকচুয়ালি সঠিক কিনা ভেরিফাই করি, সেকেন্ড টাইম আমি ওটাকে আবার নিয়ে কাজ করি, ওটা হচ্ছে তাহলে একটু ডেপথ চলে গেল, তখন হচ্ছে কি ডেপথ নলেজ মডেল। অর্থাৎ সহজ ভাষায় একটা এক্সপ্লেনেবল এআই, যে আপনি একটা মডেল দিয়ে মডেলটাকে ট্রেন করে কাজ করে আপনি বের করতে অ্যাকুরেসি বের করছেন 95%, কেন হলো 95%? এক্সপ্লেন করতে পারা। সেকেন্ড টাইম জেনারেটিভ এআই, তখন হচ্ছে কি আমার এই সেকেন্ড ডিপ নলেজ মডেল। লাস্ট হচ্ছে কেস নলেজ মডেল, অর্থাৎ হচ্ছে কি স্পেসিফিক, একই সাথে 5টা কাজ দেওয়া থাকলে 5টার জন্য 5 ধরনের কেস, এই কেসের জন্য এইটা, এই কেসের জন্য এইটা। সো তখন হচ্ছে কি শুধুমাত্র কেস সেনসিটিভ বা কেস নলেজ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কেসের সময় পাস্ট যে ডেটা, প্রিভিয়াস যে ডেটা সেটাকে নিয়ে একটু কাজ করা হয়। আগামীকাল ওয়েদার কি হবে, ফিক্স করে গত 5 দিনের ওয়েদার দিয়ে দিলে সে আগামী ওয়েদারটা বের করতে পারবে, এটা আপনিই পারবেন। 5 দিনটা যোগ বিয়োগ করে গুণ ভাগ করে সূত্র আছে আপনি করে আগামী দিনটা আপনি বের করতে পারবেন। অথবা ওই যে অ্যাকুরেসি মডেল আছে, যে আপনাদের স্যার পড়াইছে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, অ্যাকুরেসি,
পড়া সেটা manipulation. আচ্ছা আপনাদের মধ্যে কি কেউ .net পারেন? .net সি সমস্যা নেই, সি শার্প পারেন? কাজ ছিল আর কি। আচ্ছা আচ্ছা যদি কাজ শিখাই দিতে তাহলে করতে পারবেন? ভাবতেছি যে কোনো একটা অ্যাটলিস্ট যে কোনো নলেজ দিয়ে মার্কেটে যাওয়া দরকার। Capabilities of expert system, strategic goal setting. আচ্ছা এটা অলরেডি বলছি আসলে বক্স করা না। আচ্ছা কেন আমরা এক্সপার্ট সিস্টেম ইউজ করব সেটা হচ্ছে কি তিনটা ভাগে ভাগ করছি আমি। প্রোভাইড এ হাই পটেনশিয়াল পে অফ ফর সিগনিফিক্যান্টলি রিডিউস ডাউনসাইড রিস্ক। ক্যাপিটাল মানে যদি আমি সহজ ভাষায় এটাকে করি সামারাইজ করি সেটা হচ্ছে কি যে প্রথম কথা হলো কি যে কাজে রিস্ক আছে রিস্ক এবং কাজ এবং রিপিটেটিভ কাজ, রিস্ক এবং রিপিটেটিভ কাজ, এই ধরনের কাজগুলোতে আমি নিজে কাজ না করে কোনোটা এজেন্টকে দিয়ে কাজ করাচ্ছি, অর্থাৎ বোর্ড দিয়ে কাজ করতে যাচ্ছি। সো যেমন মাথার বা শরীরের কোথাও একটা কোনো প্রবলেম আছে সেটা মেশিন দিয়ে খুঁজে বের করাটা সহজ, যেটা আমার নিজের জন্য কেটে পুরো ঘুরে না দেখে তো মেশিন দিয়ে আমার জন্য ডিটেক্ট করাটা সহজ। তো এই ধরনের কোনো কঠিন কাজ বা রিপিটেটিভ কাজগুলোতে আমরা এক্সপার্ট সিস্টেম ইউজ করতে পারি। প্রোভাইড এক্সপার্টাইজ দ্যাট ইজ এক্সপেন্সিভ অর রেয়ার, একটা কাজ খুব বেশি এক্সপেন্সিভ প্রচুর লোক লাগতেছে তখন হচ্ছে কি আমরা মেশিনকে ইউজ করে কাজ করতে পারি। ডেভেলপ এ সলিউশন ফাস্টার দেন হিউম্যান এক্সপার্টস। তো প্রোভাইড এক্সপার্টাইজ নিডেড ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট টু শেয়ার দ্য উইজডম অফ হিউম্যান এক্সপার্টস উইথ এ লার্জ নাম্বার অফ পিপল। অনেক বেশি লোককে যদি আমরা চাই, যেটা অলরেডি আমাদের এখন হচ্ছে, আমরা এআই এর থ্রুতে প্রচুর সফটওয়্যার প্রবলেম সলভ করতে পারতেছি, বা সফটওয়্যার বা ফ্রিল্যান্সিং এর অনেক কাজ এখন কিন্তু সফটওয়্যারের ক্রিয়েটিভিটির থ্রুতে সলভ হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু অনেক কাজ কমে গেছে ফ্রিল্যান্সিং এ, এবং অনেকে বিট করেও কাজ পায় না, বিকজ যারে কাজ দেওয়া হয়েছে সে নিজেই সলভ করে দিয়ে দিচ্ছে। তো এই পুরো জিনিসটাই হচ্ছে কিন্তু এক্সপার্ট সিস্টেমের কারণে। এখন চ্যাট জিপিটি এত বেশি ট্রেন হয়ে গেছে, যারা মডেল কিনতেছে নিজেরা, অনেকে ভার্সন 4 কত আসছে এখন, লাস্ট 4.1 আসছে। এই 4.1টা অবভিয়াসলি আগের সবগুলোকে যোগ করে, তাই না? 3 এর যতগুলো আছে সবগুলো যোগ করে কিন্তু 4.1টা আসছে। সব মডেলই দেওয়া, ট্রেনিং মডেল, টেস্ট মডেল, রিসেন্ট যেগুলো আসতেছে সব মডেল যখন দেওয়া হচ্ছে, তো তখন তার কাছে লুকানো হচ্ছে, অর্থাৎ আপনার সব ডেটাই কিন্তু এখন সে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, ইকোসিস্টেমের তিনটা কম্পোনেন্ট থাকে, নলেজ বেস, ইনফারেন্স ইঞ্জিন আর হচ্ছে রুল। নলেজ বেস কি, যে আমরা কাজ করার সময় যতটুকু নলেজ নিজে গেইন করছি সেই গেইনটা তাকে দিয়ে দেওয়া,
ইনফারেন্স ইঞ্জিন কি যে সিক্স ইনফরমেশন এন্ড রিলেশনশিপস ফ্রম দ্য নলেজ বেস এন্ড প্রোভাইডস অ্যানসার প্রেডিকশনস। অর্থাৎ জাস্ট ডিরেক্ট চ্যাট জিপিটি আমি যদি কোনো কোশ্চেন করি সেই কোশ্চেনের অ্যানসারটা দিতে পারি, দ্যাট মিন্স সে অ্যানসারটাকে জেনারেট করতেছে ইনফারেন্স ইঞ্জিন। আর রুল হচ্ছে কি ফিক্সড প্রশ্ন ফিক্সড অ্যানসার, ওর বাইরে কিছু না। आंसर जो दीता से এটা কি জেনারেটিভ आंसर দিয়ে জেনারেটিভ এআই না, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম। আচ্ছা, তারপরটা হচ্ছে কি ফাজি লজিক। ফাজি লজিক হচ্ছে কি যে আমাদের কি ফাজি মনে আছে কি ছিল? ফাজি কি ছিল? ফাজি লজিক কি ছিল? ফাজি লজিক হচ্ছে আমি একটা কাজ করতেছি, সেই কাজটা তাকে আমি 5 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ আমার যে কাজ আমি পরীক্ষা দিলাম, আমার পরীক্ষাটার মধ্যে 5 ধরনের সিস্টেম হতে পারে। হয় আমি শিওর পাস করব, পসিবলি পাস করতে পারি, কি হবে জানি না, পসিবলি ফেল, শিওর ফেল, এই 5 ধরনের কাজ হতে পারে। তো এটা হচ্ছে কি ফাজি লজিক, যে আমি যা কাজ করতেছি তার মাঝখানে 0 আর 1 এর মাঝখানে আরো কতগুলো থাকতে পারে ডেটা, বাট ইয়েস আর নো মাঝখানে, ট্রু আর ফলস এর মাঝখানে। ব্যাকওয়ার্ড চেইনিং আর ফরওয়ার্ড চেইনিং এটা আমাদের 1 রাখেন বিকজ অফ এটা ভিডিওর পরে দেখাবো। আচ্ছা, আর্কিটেকচার এই যে একটা রুলস ফর, যেটাকে বললাম না, একটা ক্রেডিট যদি আপনি ইয়া করতে চান, যে ব্যাংকের থেকে যদি একটা ক্রেডিট কার্ড তুলতে চায় তাহলে তার কি কি নলেজ থাকতে হবে সেটা আর কি। মর্টগেজ অ্যাপ্লিকেশন ফর লোন 1 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে সে একটা মর্টগেজ অ্যাপ্লিকেশন করবে। তো কি কি থাকতে হবে আমার নলেজ বেস? ইফ देयर আর নো প্রিভিয়াস ক্রেডিট প্রবলেমস, তার আগে কোনো ক্রেডিট প্রবলেম ছিল না। 1 2 হচ্ছে কি ইফ মান্থ নেট ইনকাম ইজ গ্রেটার দেন 4 গুণ মান্থলি লোন পেমেন্ট। 2 হচ্ছে কি ডাউন পেমেন্ট ইজ 15% অফ টোটাল ভ্যালু অফ প্রপার্টি। 4 হচ্ছে কি নেট ইনকাম অফ borrower ইজ greater than 25,000 and if employment is greater than 3 years। অর্থাৎ ক্রেডিট কার্ড দেওয়ার সময় কত জিনিস দেখে, সে আদতে যে চাকরি করতেছে সেই টাকাটা কতখানি, এবং সে যেখানে আছে সেখান থেকে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, 3 বছরের বেশি ধরে সে ওই কোম্পানিতে জব করতেছে কিনা, তাইলে হচ্ছে কি আস্তে আস্তে ক্রেডিট কার্ডের জন্য সে অ্যাপ্লাই করবে। দেন অ্যাকসেপ্টেবিলিটিস ইয়েস, চেক দ্য আদার ক্রেডিট রুলস। আচ্ছা, তো মেইনলি হচ্ছে কি তাহলে আমাদের মোট 7-8টার মতো অ্যালগরিদম আছে। এআই কি, ফাজি লজিক, এক্সপার্ট সিস্টেম, রোবোটিক্স, এই দুটোই হচ্ছে আমাদের মিডটার্ম। আগামী মিডের পর থেকে হচ্ছে কি ইনশাআল্লাহ আমরা ডিপ লার্নিং এর দিকে ইনশাআল্লাহ ঝুঁকবো, আশা করি।